নারায়ণপুরে হঠাৎ করে রাতারাতি ছড়িয়ে পড়ল এক ভয়ানক আতঙ্ক। সেই আতঙ্কের নাম নরপিশাচ। যতীন্দ্রমোহনের মৃত্যুর পর তার মৃতদেহ পরিণত হল এক ভয়ানক পিশাচে। সেই পিশাচ নারায়ণপুরে পুনরায় ফিরে এলো নিজের অপমানের বদলা নিতে। তারানাথ তান্ত্রিক কি পারবেন নারায়ণপুরকে এই ভয়ানক নরপিশাচের হাত থেকে রক্ষা করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন নারায়ণপুরের নরপিশাচ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ ও পার্থ। তারানাথের চরিত্রে সার্থক, অন্যান্য চরিত্রে রূপঙ্কর, সুকন্যা, রাজ, শ্রেয়শ্রী, পূজা, কুণাল, খুশি, পার্থ ও দীপ্তিমান। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন নারায়ণপুরের নরপিশাচ। আজকে আমায় যেভাবে অকথ্য ভাষায় অপমান করা হলো তা আমি কিছুতেই কোনো মতেই মেনে নেব না। হ্যাঁ, ওরা জানে না যে আমি ঠিক কতখানি তন্ত্র ক্ষমতার অধিকারী। আমার সাধনায় বিঘ্ন ঘটানোর ফল ওরা হাতে নাতে টের পাবে। হ্যাঁ, কাউকে ছেড়ে দেব না, আমি কাউকে ছেড়ে দেব না। নারায়ণপুরের মানুষ দেখবে এক ভয়ানক নরপিশাচ, যে নরপিশাচ নারায়ণপুর গাঁয়ের সুস্থ স্বাভাবিক জনজীবন একেবারে তছনছ করে দেবে। আমি আমার জীবন আজ শয়তানের উদ্দেশ্যে অর্পণ করব। আমার মৃত্যুর ফলেই সৃষ্টি হবে এক ভয়ানক নরপিশাচ, যে নরপিশাচ পুরোপুরিভাবে তছনছ করে দেবে নারায়ণপুরের সব কিছু। রাতটা অমাবস্যার, তাই চতুর্দিক একেবারে ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। এই আঁধার যেন মোটেও কোনো স্বাভাবিক অন্ধকার নয়। এই আঁধার যেন পাতাল লোক কিংবা নরকের অন্ধকার। নারায়ণপুর গ্রামের ঠিক বাইরে যে বিশাল পরিত্যক্ত শ্মশানভূমি রয়েছে, সেখানে যজ্ঞের উদ্দেশ্যে এসে উপস্থিত হয়েছে যতীন্দ্রমোহন। যতীন্দ্রমোহন নারায়ণপুরেরই যুবক। বেশ কয়েক বছর ধরে সে নিজের মধ্যে রপ্ত করেছে বেশ কিছু শক্তিশালী তন্ত্রবিদ্যা। তবে সে সেই সব তন্ত্রশক্তি কখনো মানুষের ভালো কাজে কিংবা মঙ্গল করার উদ্দেশ্যে ব্যবহার করেনি। সেই শক্তিকে সর্বদা সে চেষ্টা করেছে কোনো না কোনো মানুষের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে। চরম অপমানিত হয়ে গ্রাম থেকে বিতাড়িত হওয়ার পর যতীন্দ্রমোহন এসে উপস্থিত হয় নারায়ণপুরের বাইরে যে পরিত্যক্ত শ্মশানভূমি রয়েছে সেখানে। অমাবস্যার রাত হবার কারণে আকাশে আজ এতটুকু চাঁদের দেখা নেই। তবু একটা নিষ্প্রভ নক্ষত্র মিটিমিটি জ্বলছে এদিক ওদিক বিক্ষিপ্তভাবে। আকাশের দিকে মুখ তুলে উচ্চকণ্ঠে কথাগুলো বলে সে। তারপর যজ্ঞের কাঠ সাজাতে শুরু করে ধীরে ধীরে। মাটির বুকে একখানি বেলগাছের ডাল দিয়ে সে প্রথমে অঙ্কন করে একটি গোলাকার বৃত্ত। তারপর সেই বৃত্তের বাইরে অঙ্কন করে একটি চতুর্ভুজ। বৃত্ত এবং চতুর্ভুজের ঠিক মধ্যিখানে এরপর সে এক এক করে সাজাতে লাগে শুকনো কাঠ। কাঠের মধ্যে বেশ খানিকটা ঘি ঢেলে শুকনো পাটকাঠি দিয়ে তাতে আগুন ধরায়। ধীরে ধীরে জ্বলে ওঠে আগুনের শিখা। বেশ কিছুটা ধুনো হাতে তুলে সে সজোরে ছুঁড়ে মারতেই সেই অগ্নিশিখা এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। নিজের দুই চোখ মুদিত করে সে এবার বিড়বিড় করে এক মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। তারপর মন্ত্রপাঠ সমাপ্ত হলে পুনরায় বলে ওঠে, শয়তান, আমি আমার এই নগণ্য ক্ষুদ্র জীবনের প্রাণ শক্তি আজ তোমার চরণে অর্পণ করলাম। আমার মৃত্যুর সাথে সাথে আমার মরদেহের মধ্যে যেন জাগরিত হয় এক ভয়ানক নরপিশাচ। তুমি শুধু এটা লক্ষ্য রেখো, আমার মনোবাসনা পূরণ করো শয়তান। আমি তোমার একজন উপাসক। উপাসকের মনোবাসনা পূরণ করা তোমার কর্তব্য।
এই কথা বলে যতীন্দ্রমোহন মাটির মধ্যে পড়ে থাকা একখানি ধারালো চকচকে ছুরি হাতে তুলে নেয়। হাতের মধ্যে ধরা সেই শানিত অস্ত্র আগুনের জ্বলন্ত শিখায় সহসা আরো চকচকে হয়ে উঠল যেন। যতীন্দ্রমোহন মাত্রা অতিরিক্ত ঘামতে শুরু করেছে, প্রচণ্ড রাগে আর অপমানে। তার দুই চোখে যেন জ্বলছে সাক্ষাৎ ক্রোধের আগুন। না 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 না, আগুন নয়, আগুন নয়, এই যে দাবানল, সেই দাবানল যেন সবকিছুকে ছাড়খাড় করে দিতে চায়। সে এবার তার দুই বাহু দুই দিকে উন্মোচিত করে মেলে ধরে, তারপর আকাশের পানে মুখ তুলে উচ্চ কণ্ঠের সাথে চিৎকার করে বলে, শয়তান, তুমি আমায় শক্তি দাও, সাহস দাও মনে, যাতে এতটুকু ভয় না পাই। আমি যেন নিজেই নিজের প্রাণ নাশ করতে পারি। আমার প্রাণ নাশের পরে যে আমার মৃতদেহের মধ্যে সেই পিশাচের আগমন ঘটবে, আর সাথে সাথেই আমার মরদেহ পরিণত হবে সেই অতীব ভয়ানক নরপিশাচে। আমাকে করো অপমানের প্রতিশোধ নেবে ওই নরপিশাচ। তুমি আমায় শক্তি দাও প্রভু, তুমি আমায় ক্ষমতা দাও, অপরিসীম সাহস যোগাও অন্তরে। আর একটুও বাক্য ব্যয় না করে যতীন্দ্রমোহন এবার হাতের মুঠোয় শক্তভাবে ধরে রাখা ছুরিখানা সোজাসুজিভাবে গেঁথে দিল নিজের বুকের বাম দিক বরাবর। সাথে সাথেই একটা বীভৎস আর্তচিৎকার বেরিয়ে এলো তার বুক ঠেলে। সে নিজেই নিজেকে শেষ করল। হৃদযন্ত্র ফালা করে দিল ছুরির ধারালো কোপে। তারপর শয়তানের নাম নিয়ে ঢলে পড়ল মাটিতে। তার বিশাল লোমশ বুকের বাম দিক হতে গড়িয়ে এলো তর তাজা রক্তের লাল নদী। পিনকি দিয়ে বেরিয়ে এলো রক্তের স্রোত। যতীন্দ্রমোহনের আধ বোঝা চোখ সোজাসুজি তাকিয়ে রইল ঊর্ধ্বপানে শূন্যের দিকে। তার মুখটা ঈষৎ ফাঁক হয়ে গেল। সেখান থেকে গড়িয়ে পড়ল লালা মিশ্রিত রক্ত। যতীন্দ্রমোহনের মধ্যে এখন আর বর্তমানে এতটুকু প্রাণ শক্তি নেই। সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। এরপর হঠাৎ অন্ধকারের মধ্যে কালো মহাশূন্যের বুকে সৃষ্টি হলো এক তীব্র লালচে ক্ষুদ্র আলোর বৃত্ত। সেই আলোর বৃত্ত এবার অত্যন্ত মন্থর গতিতে নেমে এলো ধরাতলের পানে। সেই আলোকবৃত্তটি এবার ধীরে ধীরে প্রবেশ করল যতীন্দ্রমোহনের মরদেহের খোলা মুখের অভ্যন্তরে, আর সাথে সাথে মৃতদেহটার মধ্যে শুরু হলো এক কম্পন। যতীন্দ্রমোহনের নিষ্প্রাণ নিথর দুই চোখ বদলে গেল টকটকে গাঢ় লাল বর্ণে। তার মুখগহ্বরের দন্তরাশি আরো তীক্ষ্ণ, লম্বা, সরু, সুচালো হলো। তার হাতে ও পায়ের আঙুলে গজিয়ে উঠল বিশাল বিশাল ধারালো নখ। তার শরীর জুড়ে জন্ম নিল অসংখ্য বড় বড় লোম। তোমাকে অসংখ্য ধন্যবাদ শয়তান, আমার কথা রাখার জন্য। আমি যতীন্দ্রমোহন যে বর্তমানে পরিণত হয়েছি এক ভয়ানক নরপিশাচে, আমায় বধ করার সাধ্য কারণ নেই। আমি অমর। আমার বিনাশ ঘটানো প্রায় অসম্ভব। নারায়ণপুরের মানুষ, তোমরা আবার সতর্ক হও, সাবধান হও, কারণ বর্তমানে তোমরা মুখোমুখি হতে চলেছ এক ভয়ানক নরপিশাচের। যতীন্দ্রমোহনের নিথর দেহটা এবার ধীরে ধীরে উঠে বসল। তারপর সে নিজের দুই হাত জড়ো করে অপশক্তির অধিপতি নরকের রাজা শয়তানের উদ্দেশ্যে বলল কথাগুলো। এক বীভৎস অট্টহাসি হাসতে শুরু করলো সেই নরপিশাচ। পিশাচের অট্টহাসি প্রতিধ্বনিত হতে লাগলো চারপাশ জুড়ে। নারায়ণপুরের বাইরের শ্মশান ভূমিতে জন্ম নিল এক ভয়ানক অপশক্তি। নারায়ণপুরের আকাশে যেন ঘনীভূত হলো এক ভীষণ অন্ধকার, আর নারায়ণপুরের নিরীহ মানুষের ললাটে নেমে এলো এক ভয়াবহ দুর্যোগ। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেনকালে বিনা হাতে আসে মুনিবর, হরি গুণ গানে মতো হইয়া বিভর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কিবা মনে করি মুনি আসিলে হেতায়। কহে মুনি তুমি চিন্ত জগতের হিত,
সবার অবস্থা আছে তোমারও বিদিত, সুখেতে আছায় যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালি পড়ার পর মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ঠাকুর ঘরের বাইরে বেরিয়ে এলো নারায়ণপুরের ঘোষবাড়ির বড় গিন্নি রামেশ্বর ঘোষের বউ নয়নতারা। ঘরের দাওয়ায় অন্ধকারের মধ্যে বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বসে আছে ঘোষবাড়ির বড় কর্তা রামেশ্বর ঘোষ। একটি ছোট্ট হাত পাখা সমানে নেড়ে চলেছেন তিনি। এক মাথা ঘোমটা টেনে নয়নতারা বেরিয়ে এলো বাইরে। তারপর স্বামীর হাতে প্রসাদ দিয়ে বলল, এই নাও মা লক্ষ্মীর প্রসাদ, ভক্তি সহকারে মুখে তোলো দেখি। মা মঙ্গলময়ী, তিনি সকলের মঙ্গল করবেন। নয়নতারার হাত থেকে প্রসাদখানি নিয়ে রামেশ্বর তা একবার ভক্তি ভরে মাথায় ঠেকিয়ে মুখের মধ্যে ভরল। তারপর প্রসাদ চিবুতে চিবুতে বলল, বলি কি ব্যাপার গো গিন্নি, তোমার ছেলে সেই কখন কোন দুপুরবেলায় বের হয়েছে, আর এখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে রীতিমতো সন্ধ্যা নেমে এলো, অথচ তোমার ছেলে যে এখনো ঘরে ফিরে এলো না। বলি ঘর সংসারের কথা কি সে একেবারে ভুলে গেল নাকি? বলছি শোনো না, তুমি খোকার ওপর এত রাগারাগি করো না অযথা। আরে ওর কি একটা দরকারি কাজ রয়েছে আজ, আমাকে বলে গেছে তো সে কথা, সেই জন্যেই বোধ হয় এতটা দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খোকা ফিরলে না হয় আমি ওকে খুব করে বকে দেব, তুমি ওর ওপর রাগ করো না এত, বুঝলে? হ্যাঁ, এই বিশ্বে কেবলমাত্র আমাদের ছেলেই কাজ করে, আর বাকি ছেলেরা তো সব বেকার। রামেশ্বরের রাগ একটু কমানোর জন্য নয়নতারা কিছু একটা বলতে যায়, কিন্তু তার আগেই বন্ধ সদর দরজার অপর প্রান্তে হতে বেশ জোরালোভাবে কড়াঘাতের শব্দ হয়। মুখের কথা থামিয়ে নয়নতারা এবার তাকায় সেদিক পানে। মেঝের মধ্যে নামিয়ে রাখা মাটির প্রদীপখানি হাতে তুলে নিয়ে সে বলে, ওই ওই দেখো, তুমি ছেলেকে নিয়ে এত রাগারাগি করছিলে, আর খোকা সন্ধে হতে না হতেই বাড়ি ফিরে এসেছে, দেখো। হ্যাঁ, বাড়ি ফিরে এসে আমাকে উদ্ধার করে দিয়েছে। এবার যাও, দরজাখানা খুলে দাও গিয়ে। গৃহকর্তার কথায় নয়নতারা এবার হাতের মধ্যে প্রদীপখানি উঁচিয়ে ধরে তার আলোয় পথ দেখে এগিয়ে যায় সদর পানে। বন্ধ দরজার আগল খুলে দেয় সে। বাইরের প্রকৃতি একেবারে ঘুটঘুটে নিশ্চিদ্র অন্ধকারে মুড়ে রয়েছে। কোথাও কোনোখানে বিন্দুমাত্র আলোর চিহ্ন নেই। আচমকা একটা ঠান্ডা বাতাসের দমক এসে প্রদীপের শিখায় যেন আছড়ে পড়ে, আর সঙ্গে সঙ্গেই নিভে যায় প্রদীপখানি। অন্ধকারে চোখ শুয়ে আসতেই নয়নতারার সামনে যা দেখে তাতে তার হাত থেকে সেই প্রদীপ পড়ে যায়। তার বুক থেকে বেরিয়ে আসে একটা বিকট চিৎকার। বলি এটা কে? কে এটা? কই গো, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি একবার এখানে আসো, দেখে যাও আমাদের বাড়ির সম্মুখে কি যেন একটা এসে উপস্থিত হয়েছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। খুব ভয়ের সাথে থেমে থেমে কথাগুলো বলে নয়নতারা। হঠাৎ করে সে কি এমন জিনিস দেখল যার কারণে সে এতটা ভীত হয়ে পড়ল, তাই বুঝে উঠতে পারে না কেবল রামেশ্বর ঘোষ। এক মুহূর্ত সময় বৃথা নষ্ট না করে সে তড়িঘড়ি এবার দৌড়ে যায় সদরের দিকে। ততক্ষণে বেশ কয়েক পা ভিতর পানে পিছিয়ে এসেছেন নয়নতারা। রামেশ্বর ঘোষ সদরের খোলা দরজার সামনে এসে দাঁড়াতেই যে বিভীষিকার মুখোমুখি হন, তাতে তার বুকের কলিজা একেবারে শুকিয়ে যায়। বুকের মধ্যেকার সবটুকু রক্তও যেন এক নিমিষের মধ্যে তুষার গলা বরফ জলে পরিণত হয়। শির দাঁড়াবে একটা ঠান্ডা চোরা স্রোত সরসর করে নেমে যায় নিচের দিকে। রামেশ্বর দেখেন তাদের বাড়ির ঠিক সামনে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে যে বিশাল আকারের প্রাণীটা এসে দাঁড়িয়েছে, সেটা আর যাই হোক কোনো মতেই তাদের ছেলে নয়। খুব সম্ভবত সে কোনো জীবিত প্রাণী নয়, কারণ জীবিত প্রাণী কখনো কোনোদিনও এই রকম হতে পারে না, পারে না। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি যেন এক ভয়ানক পিশাচের। তার মাথার লম্বা লম্বা চুল নেমে এসেছে ঘাড় বেয়ে, মুখমণ্ডল খানিকটা কাত হয়ে রয়েছে বাম দিকে, দুই চোখে যেন গনগনে আগুনের ভাঁটা।
চোখের ভিতর থেকে বেরিয়ে আসছে অসংখ্য অগণিত ছুঁচালো দাঁতের সারি। তার গোটা দেহ বড় বড় কালচে লোমে আবৃত, হাতে ও পায়ে বীভৎস ধারালো নখ উপস্থিত। আচমকাই সেই পিশাচ এবার দৌড়ে এলো রামেশ্বরের দিকে। গিন্নিকে তাড়াতাড়ি পিছন পানে ঠেলে দিয়ে রামেশ্বর দ্রুত হাতে সদরের দরজাখানা বন্ধ করতে গেল, কিন্তু তার আগেই ওই ভয়ানক পিশাচটি হুড়মুড়িয়ে ঢুকে এলো বাড়ির অভ্যন্তরে। তারপর শুরু হলো রীতিমতো এক তাণ্ডব। সেই পিশাচের শক্তির কাছে মানুষের শক্তি অতীব তুচ্ছ, নগণ্য। সে মুহূর্তের মধ্যেই হত্যা করল রামেশ্বর এবং তার স্ত্রী নয়নতারাকে। নারায়ণপুরের রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল ঘোষবাড়ির গৃহকর্তা এবং গৃহকর্ত্রীর প্রাণপণ চিৎকারে। আকাশের দিকে তাকাতেই দেখতে পেলাম কালো কালো মেঘের দল নদীর বুকে ভাসা নৌকোর মতো ভেসে চলেছে যত্রতত্র। এ যেন গগনবক্ষে ঈশ্বরের তুলিতে ধীরে ধীরে ফুটে উঠছে এক বিচিত্র জলছবি। যত সময় এগিয়ে চলল, আকাশের বুকে সেই জমতে থাকা মেঘরাশির পরিমাণ ধীরে ধীরে ততই আরও বাড়তে লাগল। মেঘলা আবহাওয়ার কারণে যেহেতু সূর্যদেব একটিবারের জন্য নিজের মুখদর্শন করাতে সক্ষম হয়নি, তাই সেই কারণে পরিবেশ জুড়ে ঘনিয়ে এলো অন্ধকার। কে বলবে এখন মাত্র সকাল 7:10, কিন্তু প্রকৃতির মধ্যে আলোর মাত্রা এতটাই হ্রাস পেয়েছে যে মনে হয় এখন সকাল নয়, যেন অপরাহ্নের আলো ক্রমে ফুরিয়ে রাতের অন্ধকার ঘনিয়ে আসতে চলেছে শীঘ্রই। কলকাতা শহরের বুকে আবারও নেমে আসতে চলেছে এক মেঘাচ্ছন্ন বৃষ্টি ভেজা সিক্ত দিবস। সবেমাত্র সকালের জলখাবার হিসেবে গরম গরম ফুলকো লুচি, কষা আলুর দম আর কিছু মিষ্টান্ন খেয়ে জানলার দিকে তাকাতেই দেখতে পেলাম কিশোরী বেশ হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে আমারই বাড়ির দিকে। জানলার কাছে আর দাঁড়িয়ে না থেকে আমি এবার দরজা খুলে বেরিয়ে এলাম ঘরের বাইরে। কিশোরীর সাথে চোখাচোখি হতেই মিষ্টি হাসল সে। আমিও তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক মৃদু হাসলাম। আমার আরও নিকটে এগিয়ে এসে কিশোরী এবারে বলল, তা কি ব্যাপার হে ভায়া, এমন সাত সকালে ছুটির দিনে বেশ খোশ মেজাজে রয়েছ দেখছি। কিশোরীর কথা শুনে আমি হাসি থামিয়ে এবারে বললাম, তা কি যে বলো হে ভাই, খোশ মেজাজে থাকবো না? এমন ছুটির দিনে সকালবেলায় যদি জলখাবার হিসেবে গরম গরম লুচি, কষা আলুর দম আর 2-3 রকমের মিষ্টি পাওয়া যায়, তাহলে মন মেজাজ এরকম একটু আধটু ফুরফুরে থাকে বই কি। আমার কথা শুনে কিশোরী এবার আমার দিকে তাকিয়ে বিস্ফারিত নয়নে বলল, ওরে বাবা, এ কি কথা! গরম গরম খাস্তা নরম লুচি আর তার সাথে কষা আলুর দম আর মিষ্টি, এ যে আপামর বাঙালির কাছে সাক্ষাৎ অমৃত সমতুল্য। তা ভায়া, একা একাই সব খেয়ে নিলে? আমার জন্য তো একটু রাখতে পারতে। না, এ কিন্তু তোমার ভারী অন্যায়। কিশোরীর কথা শুনে আমি কিছুটা হেসে খানিক অভিমানের সুরে বললাম, কিশোরী, তুমি ভাবলে কি করে যে তুমি আমার বাড়িতে আসবে এই কথা জানার পরেও আমি তোমার জন্য লুচি আলুর দম না রেখে একাই তা খেয়ে নেব? হ্যাঁ, তার মানে ভাই তুমি আমার জন্য সেসব রেখেছো? আরে হ্যাঁ হ্যাঁ, সব কিছু রেখেছি। তুমি এসো তো, এসো দেখি। সবার আগে ঘরের ভেতরে তো ঢুকে এসো। আরে চলো চলো ভায়া, আমার যে আর মোটে তর সইছে না। আমার কথায় এবার কিশোরী ঢুকে এলো ঘরের ভিতরে। আমি তাকে ইশারায় বিছানার উপর বসতে বললাম। ঘটির জলে হাত ধুয়ে সে বেশ জমিয়ে বসলো বিছানার মধ্যেখানে। আমি থালায় করে সুন্দরভাবে সাজিয়ে দিলাম গরম গরম লুচি, আলুর দম আর কিছু মিষ্টান্ন। সেই সব কিশোরী খেতে শুরু করলো। লুচি খেতে খেতে কিশোরী 500 সিগারেটের একটা প্যাকেট বের করে তার মধ্য থেকে একটা সিগারেট নিয়ে তা আমার হাতে দিল। সিগারেটখানি ঠোঁটের ডগায় আলতোভাবে চেপে তাতে অগ্নিসংযোগ করলাম। তারপর ধূমপানে মনোনিবেশ করলাম আমি। মুখের খাদ্য চিবোতে চিবোতে কিশোরী বলল, না না ভাই, বেশি দেরি করা যাবে না মোটে। আমাদের হাতে কিন্তু খুব অল্প সময় রয়েছে। আকাশের যা মতিগতি দেখছি, তাতে হয়তো আর কিছুটা সময়ের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি শুরু হবে। আর বৃষ্টি শুরু হওয়ার আগেই যদি আমরা ঠাকুরমশাইয়ের গৃহে পৌঁছে যেতে পারি তাহলে বড় ভালো হয়। সিগারেটের মধ্যে একটা লম্বা টান দিয়ে নাক ও মুখের সাহায্যে গলগল করে বেশ খানিকটা ধোঁয়া বের করে আমি বললাম, হ্যাঁ, কথাখানা তুমি মন্দ বলোনি কিশোরী। আজ তো ছুটির দিন। আমরা বহু আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজ একটিবার মটলেনে যাব।
তবে এই আকাশের উপর আমার এই বিন্দুমাত্র ভরসা নেই। তা সঙ্গে করে দুখানি ছাতা নিয়ে তবেই বের হবো কোন, ঠিক আছে? পথে ঘাটে মাঝ রাস্তায় হুট করে যদি প্রবল ধারায় বৃষ্টি শুরু হয়, আমাদের তাহলে সেইখানেই থেমে যেতে হবে। আর তা না করে যদি সেভাবে বৃষ্টিতে ছাতাহীন অবস্থায় ভিজে ভিজে যাই, তাহলে নির্ঘাত শরীর খারাপ করবে। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে ছাতা মাথা দিয়ে আমরা রওনা দেবো কোন, ঠিক আছে? হ্যাঁ, সে আর বলতে, এমন মেঘলা দিনে ছাতা ছাড়া কেউ কি আর বাড়ির বাইরে বের হয় নাকি? কিশোরীর খাওয়ার পর্ব শেষ হলে আমরা দুই বন্ধু মিলে এবার দুটি ছাতা বগলদাবা করে বেরিয়ে এলাম রাস্তায়। বর্তমানে মেঘের ঘনঘটা আরও বৃদ্ধি পেয়েছে বেশ কয়েক গুণ। গোটা আকাশটাই ঈশ্বর যেন কালো কালির একটা দোয়াত উল্টে দিয়েছেন একেবারে। মাঝে মধ্যেই আকাশের বুকে বারে বারে খেলে যাচ্ছে লকলকে বিদ্যুতের শিখা। গুরু গুরু শব্দে গর্জে উঠছে বিদ্যুতের লকলকে তলোয়ারি, আর সাথে বইছে বেশ ঝোড়ো বাতাস। পাঁচ মাথার মোড়ের কাছে এসে পৌঁছতেই থমকে দাঁড়ালো কিশোরী। কারণটা অবশ্য আমার কাছে অজানা নয়। সে এবার এগিয়ে গেল পাঁচ মাথার মোড়ের ছোট্ট গুমটি মতো দোকানটার দিকে, ঠাকুরমশাইয়ের জন্য সিগারেটের প্যাকেট কিনতে। পাসিংশোর সিগারেট ছাড়া তারানাথ তান্ত্রিক একেবারেই গল্প বলে উঠতে পারেন না। তার গল্পের আসর নাকি কিছুতেই জমজমাট হয়ে ওঠে না। আমি মাঝ রাস্তায় সেভাবেই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম কিশোরীর জন্য। মাত্র অল্প কিছুটা সময়ের মধ্যেই কিশোরী সিগারেটের প্যাকেট কিনে নিয়ে ফিরে এলো আমার কাছে। তারপর আবার আমরা এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। নিজেদের মধ্যে টুকিটাকি গল্পগুজব করতে আরম্ভ করলাম, কিন্তু মাঝ রাস্তায় এসে পৌঁছতেই ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টিপাত। আমরা আমাদের সঙ্গে থাকা ছাতা এবার মেলে ধরলাম। তারপর আবার হাঁটতে লাগলাম ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। ঠাকুরমশাই, আরে ও ঠাকুরমশাই, গৃহে আছেন নাকি? দয়া করে একটিবার দরজাখানা খুলুন। আমি কিশোরী, আমরা এসেছি। কিশোরীর অমনধারা উচ্চ কণ্ঠের হাঁক ডাকে এবার ঠাকুরমশাইয়ের কন্যা চারি এসে বন্ধ সদর দরজার আগল খুলে দিল। দরজার দুই পাল্লা দুই দিকে ফাঁক হয়ে যেতেই আমরা দেখলাম ছোট্ট মেয়েটা মিষ্টি হাসি উপহার দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। চারি মিষ্টি হাসি হাসতে হাসতে বলল, আরে কাকা বাবু যে, আসুন আসুন, ঘরের ভিতরে ঢুকে আসুন। যা ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, তাতে বাইরে এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা মোটেও উচিত কার্য হবে না। তুমি একেবারেই হক কথা বলেছো বা। চলো চলো, এবার বরং ঘরের ভিতরে প্রবেশ করা যাক। তা চারিমা, কেমন আছো তুমি? তোমার শরীর ঠিক আছে তো? আগে হ্যাঁ কাকা বাবু, আমি একেবারে সুস্থ স্বাভাবিক আছি। তা আপনারা কেমন আছেন? হ্যাঁ চারিমা, ঈশ্বরের কৃপায় আমরাও বেশ দিব্যি রয়েছি। এই কথা বলে আমি ওর কিশোরী ঘরের ভেতরে ঢুকে আসতেই চারি পুনরায় সদরের দরজা বন্ধ করে ফের আগল তুলে দিল। ভিজে ছাতা আর জুতোখানা দাওয়ার এক কোণে নামিয়ে রেখে আমি আর কিশোরী এবার উঠে এলাম উপরে। দাওয়ায় রাখা তক্তাপোষের উপর একে একে বসলাম আমরা। দাওয়ায় এসে বসা মাত্রই আমাদের কর্ণগোচর হলো গৃহের অভ্যন্তর থেকে ভেসে আসা ঠাকুরমশাইয়ের পরিষ্কার শুদ্ধ ভাষায় উচ্চারিত দৈব মন্ত্র। আমরা বুঝলাম তারানাথ তান্ত্রিক এখন দেবতার পূজায় অত্যন্ত ব্যস্ত। চারি আমাদের দিকে তাকিয়ে বলল, অনেকক্ষণ হলো বাবামশাই পুজোয় বসেছেন। আপনারা চিন্তা করবেন না, স্বল্প কিছুটা সময়ের মধ্যেই তার পুজো সম্পূর্ণ হয়ে যাবে বলেই আশা রাখি। আপনারা এখানে একটু বসে অপেক্ষা করুন, আর আমি বরং আপনাদের জন্য একটু গরম গরম চা আর মুড়ি মাখা করে আনি। চারির কথা থামতেই কিশোরী এবার দাঁত বের করে হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। চারিমা, তুমি আমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করো দেখি। সত্যি কথা বলতে এমন আবহাওয়ায় একটু উষ্ণ চা হলে নিহাত মন্দ হয় না। কি বলো হে ভাইয়া? এই কথা বলে কিশোরী এবারে তাকালো আমার দিকে। আমি অত্যন্ত বিরক্তির সাথে বড় বড় চোখে তার দিকে দৃষ্টিপাত করতেই সে আমার ভয়ে কিছুটা চুপ হলো। সৌজন্যের হাসি হেসে চারি এবার এগিয়ে গেল রন্ধনশালার দিকে। আমরা নিজেদের মধ্যে টুকিটাকি কিছু গল্পগুজব, নানান বিষয় নিয়ে আলোচনা শুরু করলাম। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরেই ঠাকুরমশাইয়ের কন্যা চারি এসে আমাদের সামনে নামিয়ে রেখে গেল 2 পেয়ালা গরম চা আর বেশ কিছুটা মুড়ি মাখা। মুড়ি সহযোগে আমরা চা খেতে লাগলাম। সে এক অপূর্ব অতুলনীয় স্বাদের চা। সেই স্বাদের কথা ভাষায় বলে বোঝানোর মতো ক্ষমতা ঈশ্বর হয়তো আমাদের দেননি। আমি আর কিশোরী যখন চা পানে অত্যন্ত ব্যস্ত,
ঠিক এমন সময় আমরা আমাদের পেছন থেকে ঠাকুরমশাইয়ের ভারী গম্ভীর গলার স্বর শুনতে পেলাম। তা কি হে কিশোরী, কখন এলে তোমরা? ঠাকুরমশাই যে কখন নিঃশব্দে আমাদের পেছনে এসে দাঁড়িয়েছেন তা আমি কিংবা কিশোরী আমরা বিন্দুমাত্র কেউই টের পাইনি। ঠাকুরমশাইয়ের প্রশ্নের উত্তরে এবার কিশোরী বলল, এই তো ঠাকুরমশাই, বেশ কিছুক্ষণ আগেই এসেছি আমরা। আপনার গৃহে এসে দেখলাম আপনি পূজা অর্চনার কাজে অত্যন্ত ব্যস্ত, তাই আপনাকে আর বিরক্ত করিনি। চারি আমাদের জন্য একটু চার মুড়ি মাখা এনে দিল, তাই খেতে শুরু করেছি। আর ইতিমধ্যেই কখন যেন আপনি এসে দাঁড়িয়েছেন পিছন পানে। তা ভালো ভালো। আচ্ছা বেশ কিশোরী, তোমরা বসে চা মুড়ি খাও, আমি বরং চটজলদি ঘর থেকে এই পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে আসি। এই কথা বলে ঠাকুরমশাই এবার সোজা প্রবেশ করলেন তার নিজ গৃহের অভ্যন্তরে। আমি আর কিশোরী ফের চামুড়ি খেতে লাগলাম। মাত্র অল্প কিছুটা সময়ের মধ্যেই ঠাকুরমশাই পুনরায় এসে হাজির হলেন আমাদের সামনে। তারপর তক্তাপোষের ফাঁকা অংশে আমাদের মুখোমুখি তিনি এসে বসলেন। কিশোরী ঠাকুরমশাইয়ের জন্য কিনে আনা সিগারেটের প্যাকেটখানা বাড়িয়ে দিল তার দিকে। সিগারেটের প্যাকেট দেখে ভীষণ রকমের খুশি হয়ে পড়লেন ঠাকুরমশাই। আজ আর তিনি মুখে বিন্দুমাত্র কোনো আপত্তি করলেন না। সিগারেটের প্যাকেট থেকে একখানা পাসেংশ বের করে তা ঠোঁটের ডগায় চেপে ধরলেন। তারপর ফস শব্দে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরিয়ে মনোযোগ সহকারে ধূমপান করতে লাগলেন। কিশোরীটা চিরকালই বড় অধৈর্য প্রকৃতির মানুষ। ঈশ্বর তার শরীরে বোধহয় এতটুকুও ধৈর্য শক্তি দেননি। সে বেশ কিছুটা বিচলিত হয়ে অধিক কৌতূহলের সাথে টান টান উত্তেজনাপূর্ণ গলায় বলল, ঠাকুরমশাই, এবার তাহলে আমাদের বেশ জমজমাট একখানা গল্প বলে শোনান। আপনার মুখ থেকে ওই সমস্ত আদি ভৌতিক লোমহর্ষক রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। সেইটা নিয়েই তো বারবার নানান প্রাকৃতিক দুর্যোগকে অগ্রাহ্য করে অমান্য করে ছুটে আসি এই মঠ লেনে আপনার বাড়িতে। কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাই এবার কিছুটা রসিকতার হাসি হেসে বললেন, সত্যি কিশোরী, তুমি পারো বটে। আচ্ছা তোমাদের না কতবার বলেছি যে আমি যে সমস্ত ঘটনার কথা বলি সেগুলোর একটাও নিছক কোনো অলীক গল্প কাহিনী নয়। এইগুলোর প্রত্যেকটাই হলো এক একটি অতীতে ঘটা সত্য ঘটনা, যার প্রত্যক্ষদর্শী হলাম আমি, এবং এখনো জীবিত সেখানকার অল্প কিছু মানুষ। তোমরা কখনো কি একটিবার ভেবে দেখেছো এই যে প্রত্যেকবার এসে তোমরা নানান ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য আমার কাছে আবদার করো, এতে ঠিক কত সংখ্যক ওই রূপ বিভৎস ঘটনার মুখোমুখি হবার প্রয়োজন? বোধহয় এই জন্যই বাংলায় প্রবাদ রয়েছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। তোমাদের সেই সব সত্য ঘটনা গল্পের আকারে বর্তমান সময়ে দাঁড়িয়ে শুনে বেশ মনোরঞ্জিত বলে মনে হলেও আসলে বাস্তবে সেই সব ভয়ানক ঘটনা যাদের সাথে ঘটেছিল তাদের অবস্থা যে ঠিক কীরকম হয়েছিল তা তোমরা আন্দাজ করতে পারবে না কোনোভাবেই। সেই মারাত্মক মারণ ভীতি গল্প শুনে আন্দাজ করা যায় না মোটে। নেহাত আমি তারানাথতান্ত্রিক অতীতে বিভিন্ন একাধিক হাড়হিম করা ঘটনার সাক্ষী হয়েছিলাম, তাই এখনো অবধি তোমাদের নানান ধরনের বিচিত্র সব নিত্য নতুন কাহিনী শোনাতে পারছি। আজ আমি তোমাদের এক ভয়ানক নরপিশাচের গল্প বলে শোনাবো। নরপিশাচ? এই নরপিশাচটি আসলে কি ঠাকুরমশাই? নরপিশাচ হলো এক ধরনের ভয়ানক অপশক্তি। কোনো একটি মরদেহের মধ্যে পৈশাচিক শক্তি যদি ভর করে সেই মরদেহটিকে জীবন্ত রূপ দান করে, তাহলে তখন সেই দশাকে বলা হয় নরপিশাচ। নরপিশাচ মূলত সাধারণ মানুষের জন্য খুবই ক্ষতিকর হয়। যে স্থানে নরপিশাচের আগমন ঘটে সেই স্থান দেখতে দেখতে চোখের সামনে নিমেষেই শ্মশান ভূমিতে পরিণত হয়। যথা সময়ে নরপিশাচের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিলেই এমনটা হয়। নারায়ণপুরের গ্রামের নাম শুনেছ কখনো তোমরা, কিংবা কখনো গিয়েছ সে স্থানে? আমি আর কিশোরী একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করলাম ঠাকুরমশাইয়ের এই প্রশ্ন শুনে। কিশোরীর মুখের করুণ দশা দেখেই আমি বুঝলাম যে সেও আমার মতোই নারায়ণপুর গ্রামের কখনো কোনো কালে যায়নি। কিশোরী এবারে বলল, আগে না ঠাকুরমশাই, নারায়ণপুর নামের কোনো এক গ্রামের আমরা কখনো যাইনি। আরে নারায়ণপুরের জগদ্ধাত্রী পুজো
অত্যন্ত বিখ্যাত, আর সেবারই নরপিশাচের ভয়ানক ঘটনা ঘটেছিল সেই গাঁয়েই। আমাকে যেতে হয়েছিল নারায়ণপুরের গ্রামবাসীদের রক্ষা করতে। আজ তোমাদের সেই ঘটনার কথাই শোনাবো বলে স্থির করেছি। মন দিয়ে শুনতে থাকো সেবার ঠিক কি ঘটেছিল। একদিন দুপুর বেলায় আমি সদরের বাইরে উঁচু মতন বেদির উপর বসে আছি। সেই সবে মাত্র দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে মুখে একখানি পানের খিলি ভরে তা চিবুতে শুরু করেছি। ঠিক এমন সময় দেখলাম একজন বৃদ্ধ গোছের মানুষ পড়ে কি মরি করে প্রায় দৌড়ে আসছে আমার দিকে। সেই বৃদ্ধকে দেখে ভারী দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হলো আমার। তার দুই চোখের তলায় ভূষো কালির মতন কালো হয়ে রয়েছে, যার থেকে বোঝা যায় বেশ কয়েকদিন তিনি সঠিকভাবে ঘুমোতে পারেননি গভীর কোনো চিন্তায়। সেই মানুষটি এবার একেবারে আমার সম্মুখে সেই থমকে দাঁড়ালো। তারপর থমথমে গলায় জিজ্ঞেস করলো, হ্যাঁ আগে মশাই, ওই তারানাথ মুখার্জির বাড়িখানা এখান থেকে আর কত দূরে তা কি আপনি বলতে পারবেন? বৃদ্ধের কথা শুনে আমি এবার কিছুটা হেসে জবাব দিলাম, দেখুন, এখানে তারানাথ মুখার্জি বলে তো কেউ থাকে না, তবে তারানাথ চক্রবর্তী বলে একজন রয়েছে। বৃদ্ধ আমার এই কথা শুনে এবার লজ্জায় জিভ কেটে বললেন, হ্যাঁ দেখুন দেখি কাণ্ড, তালে গুলে একেবারে গুলিয়ে গেছে নামের পদবিখানা। আমারই হয়তো ভুল হয়েছে, ওটা ওই তারানাথ মুখার্জি হবে না, তারানাথ চক্রবর্তী হবে। হ্যাঁ আপনি একটু বলুন না, তারানাথ চক্রবর্তীর বাড়ি এখান থেকে আর কত দূর? তাকে যে আমার ভীষণ প্রয়োজন। আগে মশাই, আপনি একেবারে যথাস্থানে এসে পড়েছেন। এই অধমের নামই হলো তারানাথ চক্রবর্তী, যার সন্ধানে আপনি রীতিমতো বেশ উতলা হয়ে রয়েছেন। আমার পরিচয় জানতে পেরে সেই বৃদ্ধ ভদ্রলোক রীতিমতো বেশ চমকিত হয়ে পড়লেন। তারপর বেশ কিছুটা সময় পর বিহবলতার ঘোর কাটিয়ে তিনি নিজের দুই হাত জোর করে কাতর কণ্ঠে বললেন, আপনি তারানাথ চক্রবর্তী, মানে সেই সুবিখ্যাত তারানাথ তান্ত্রিক? ছি 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 ছি, আমার ভুল আপনি মার্জনা করুন ঠাকুরমশাই। আমি আপনাকে চিনতে পারিনি, আমার এই অপরাধ সত্যি অমার্জনীয়। আপনি দয়া করে আমার কাছে মার্জনা চাইবেন না, তাহলে নিজেকে বড় অপরাধী বলে মনে করব। আর ক্ষমা চাওয়ার কোনো কারণই তো দেখতে পাচ্ছি না। আপনার সাথে আমার এর পূর্বে কখনো একটিবারের জন্য যোগাযোগ হয়নি, তাই আমি এবং আপনি একে অপরের কাছে সম্পূর্ণ অপরিচিত। আপনি যে আমাকে চিনতে পারবেন না সেটা অত্যন্তই স্বাভাবিক। সত্যি ঠাকুরমশাই, আপনি খুব সুন্দর কথা বলেন। আপনার সম্বন্ধে যা যা শুনেছিলাম তা যে একেবারে সত্যি, এখন আপনার কাছে এসে বিলক্ষণতা বুঝতে পারছি। হ্যাঁ, নমস্কার ঠাকুরমশাই, আমার নাম ওই নরহরি পাল। আমি সেই নারায়ণপুর থেকে আসছি। ঠাকুরমশাই, আপনি বয়সে প্রায় আমার ওই ছেলের বয়সী। হ্যাঁ, আমাদের গ্রাম বর্তমানে এক জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এক মহা বিপদে পড়েছি আমরা সমস্ত নারায়ণপুরের মানুষজন। এই বিপদের হাত থেকে পরিত্রাণ পেতে আমি আপনার কাছে ছুটে এসেছি তড়িঘড়ি। আমি জানি আপনি কোনোদিন কাউকে ফেরান না। বিপদের কথা শুনলে সেই বিপদগ্রস্ত মানুষদের সহায়তা করেন। আপনি সাক্ষাৎ দেবতার অংশ। হ্যাঁ, অনেক 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 আশা নিয়ে এসেছি ঠাকুরমশাই, বুক ভরা আশা নিয়ে এসেছি আপনার কাছে। হ্যাঁ, আশা করি আপনি আমায় হতাশ করবেন না। আমাদের গ্রামের সেই বিপদ আপনি ভঞ্জন করবেন। একটানা কথাগুলো বলে সেই বৃদ্ধ নরহরি পাল রীতিমতো হাঁপিয়ে উঠলেন। তাকে দেখে ভারী মায়া হলো আমার। সেজন্য আমি তার দুই হাত জড়িয়ে তাকে বললাম, নরহরি মশাই, আপনি আমার সাথে দয়া করে আগে ঘরের ভেতরে চলুন, একটু জল খান। আপনি বেশ হাঁপিয়ে পড়েছেন ইতিমধ্যেই, কথা বলতে রীতিমতন কষ্ট হচ্ছে আপনার। তাছাড়াও স্বাভাবিক উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে যথেষ্ট হারে। ঠান্ডায় একটু বসে জিরিয়ে নিন দুদণ্ড, তারপর না হয় আমায় সব কথা খোলসা করে খুলে বলবেন। বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করা আমার দায়িত্ব, আমার প্রধান কর্তব্য। তাই আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের গ্রামের মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে।
আপনাদের গ্রামে ঠিক কী বিপদই বা ঘনিয়ে এসেছে তাও জানবো, কিন্তু সবের আগে আপনি আসুন আমার সাথে। আমার কথা শুনে নরহরি মশাই এবার এসে উপস্থিত হলেন আমার গৃহের অভ্যন্তরে। দাওয়ার উপর একটি চাটাই বিছিয়ে দিলাম আমি। নরহরি মশাই এসে বসলেন সেই চাটাইয়ের উপর। আমি ঘরের ভিতর থেকে একটি থালায় করে কয়েকটি বাতাসার পানপাত্র করে বেশ কিছুটা জল এনে দিলাম নরহরি মশাইয়ের হাতে। দুটো বাতাসা মুখে তুলে ঢক ঢক করে গ্লাসের সবটুকু জল পান করলেন তিনি। তারপর কিছুটা স্বস্তি বোধ করলেন। মুখের মধ্যে থেকে অবশিষ্ট পানের অংশ ফেলে ভালোভাবে মুখ ধুয়ে আমি এসে বসলাম নরহরি মশাইয়ের সামনে, তার মুখোমুখি। তারপর বললাম, নিন নরহরি মশাই, এবার আপনি খোলসা করে খুলে বলুন যে আপনাদের গ্রাম নারায়ণপুরে ঠিক কী বিপদ ঘনিয়ে এসেছে, কি এমন গুরুতর সমস্যার মধ্যে পড়েছে নারায়ণপুরের গ্রামবাসী, যার কারণে আপনাকে এইভাবে সাহায্যের আশায় ছুটে আসতে হলো আমার কাছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার এই প্রশ্ন শোনা মাত্রই নরহরি মশাইয়ের মুখ দুশ্চিন্তায় যেন কালো হয়ে গেল। বেশ কিছুটা সময় তিনি যেন ভাবনার অতল সমুদ্রে ডুবে গেলেন। তারপর ফের আমার করা ওই একই প্রশ্নে তার সম্বিত ফিরলে তিনি নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করলেন সদ্য আগত তাদের গ্রামের সে বিপদের কথা। হ্যাঁ, ওই আমাদের গ্রামে না হঠাৎ করেই এক ভয়ানক পিশাচের আগমন ঘটেছে ঠাকুরমশাই। কি পিশাচ? তাহলে তাহলে আর বলছি কি, হ্যাঁ ঠাকুরমশাই, পিশাচ। তবে ওই যে সে পিশাচ নয়, একেবারে সাক্ষাৎ নরপিশাচ। আমাদের গ্রাম নারায়ণপুরে যতীন্দ্রমোহন নামের এক যুবকের বাস ছিল। যতীন্দ্রমোহনকে গ্রামের প্রত্যেকটি মানুষ যথেষ্ট ভালোবাসত এবং স্নেহের চোখে দেখত, কারণ যতীন্দ্রমোহন ছোট থেকেই ছিল অনাথ। খুব ছোটবেলাতেই সে নিজের বাবা মাকে হারিয়েছিল। ফলত ওই স্বাভাবিকভাবে গ্রামের মানুষের সহানুভূতি ছিল তার উপর। কিন্তু ওই শয়তানটা সেই সুযোগটাকেই কাজে লাগালো। গোপনে সে শিখতে লাগলো নানান ধরনের ক্ষতিকর তন্ত্র সাধনা, যা দিয়ে সেই গ্রামের মানুষের নানান ক্ষতি করত। সাধনায় সফলতা লাভ করার উদ্দেশ্যে আমাদের গ্রামের একটি কিশোরী বালিকাকে সে চুপিসারে বন্দি করে তার সাথে নিয়ে যেতে চায় ওই গ্রামের বাইরে পরিত্যক্ত শ্মশান ভূমিতে। খুব সম্ভবত মেয়েটিকে বলি দেবার উদ্দেশ্য ছিল সেই শয়তানের, কিন্তু মাথার উপরে হয়তো ভগবান রয়েছেন, তাই সে এই কাজ করে উঠতে পারেনি। একেবারে হাতে নাতে ধরা পড়ে যায় গ্রামের মানুষের কাছে। সকলের সামনে উন্মোচিত হয়ে পড়ে যতীন্দ্রমোহনের আসল রূপ। মুহূর্তের মধ্যে খসে যায় তার ভালো মানুষের মুখ। ওই শয়তানটার হাত থেকে ছাড়িয়ে আনা হয় সেই কিশোরী বালিকাকে। তারপর গ্রামের সকল মানুষ একত্রে জড়ো হয়ে তাকে নানান ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই নারায়ণপুর থেকে চিরজীবনের মতন চলে যেতে বলে। সে আপনাকে কি বলবো ঠাকুরমশাই, তার চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল সে ভয়ানক কোনো প্রতিশোধ নেবে সমস্ত গ্রামবাসীদের ওপর। ও আমাদের কথা শুনে চলে যায় ঠিকই, কিন্তু গ্রামের বাইরে যে শ্মশান ভূমি রয়েছে সেখানে গিয়ে সে কোন এক গুপ্ততন্ত্র সাধনা সম্পন্ন করে নিজেকে হত্যা করে নিজের মৃত শরীর জাগিয়ে তোলে এই নরপিশাচকে। প্রতিদিন সন্ধে নামার পর আমাদের গ্রাম নারায়ণপুরে আগমন ঘটছে এই নরপিশাচের। নৈশকালে বনাঞ্চলের ভেতর থেকে নরপিশাচ বেরিয়ে এসে ধরে ধরে হত্যা করছে নিরীহ মানুষদের। ইতিমধ্যেই বেশ কিছুজন মানুষ মারা গেছে এই নরপিশাচের কবলে পড়ে। তাই অগত্যার কোনো পথ খুঁজে না পেয়ে তার হাত থেকে মুক্তি লাভের আশায় আমি ছুটে এসেছি আপনার কাছে। আপনি দয়া করে কিছু একটা করুন ঠাকুরমশাই, কিছু একটা করুন, না হলে যে আমাদের নারায়ণপুর অচিরেই শ্মশান ভূমিতে পরিণত হবে। একটানা এতদূর গল্প বলার পর ঠাকুরমশাই এবার অল্প কিছুটা সময়ের জন্য থামলেন। কিশোরী আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে বলল, ওরে বাবা, কি সাংঘাতিক ঘটনা!
ঠাকুরমশাই এবার বেশ উসখুস করে কিছুটা অস্বস্তির সাথেই বললেন, তোমরা এখানেই একটু বসে আমার জন্য অপেক্ষা করো। আমি একবার ঘরের ভেতর থেকে ভালো করে গড়গড়াখানা সেজে আনি। গড়গড়ার মাধ্যমে তামাক সেবন করার মজাটাই আলাদা। তোমাদের কিনে আনা এইসব দামি সিগারেটে তামাক সেবন করে সেই সুখ নেই যা গড়গড়ার মধ্যে রয়েছে। তবে মানুষের হাতে এখন সময় বড়ই কম। গড়গড়ার মাধ্যমে তামাক সেবন করতে গেলে প্রয়োজন বেশ অনেকটা সময়ের। সেই সময় দিতে না পারার দরুন রীতিমতো বাজার দখল করে নিচ্ছে এই সিগারেটের প্যাকেট। তোমরা এইখানে বসে একটু গল্প গুজব করো, আমি স্বল্প কিছুটা সময়ের মধ্যেই ফিরে আসব। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার প্রবেশ করলেন নিজের ঘরে। আমি আর কিশোরী বসে রইলাম একভাবে ঠায়। বাইরের দিকে তাকাতেই দেখলাম সমানে বর্ষণ হয়ে চলেছে। আকাশের বুকে মেঘের ঘন ঘটা দেখেই সহজেই ধারণা হয় এই বৃষ্টি এখন মোটেও থামবে না। কোমরে ধুতির সাথে গুজে রাখা সিগারেটের প্যাকেটখানা বের করে কিশোরী একটা সিগারেট আমাকে দিয়ে একটা নিল নিজে। তারানাথ প্রবীণ মানুষ, তাই আমরা তাকে যথেষ্ট সম্মান করি। সেই কারণে কখনো কোনোদিন তার সামনে আজ অবধি ধূমপান করিনি। কিন্তু তিনি যখন একবার ঘরের ভিতর প্রবেশ করেছেন তখন বেশ কিছুটা সময় পরেই আবার ফিরে আসবেন, সেই বিষয়ে আমরা পুরোপুরি নিশ্চিত। তাই এই সময়টাকে একটু ভালো করে নিঃস্বাচ্ছন্দ্যভাবে কাটানোর জন্য আমাদের এই তামাক সেবনের পরিকল্পনা। কিশোরী সিগারেটে আগুন ধরাতেই মিহি ধোয়া হাওয়ার সাথে মিশে যেতে লাগল। প্রকৃতির মধ্যে আলোর মাত্রা যেন আরও কমে এসেছে। পরিবেশ জুড়ে নেমে আসছে এক শিরশিরে ঠান্ডা অন্ধকার। প্রাকৃতিক দুর্যোগ বোধহয় একেই বলে। আমার আর কিশোরীর ধূমপান সমাপ্ত হলে অবশিষ্ট ফিল্টার দুটি আমরা ছুঁড়ে ফেললাম মাঝ উঠোন বরাবর। তারপর আরও বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে এসে উপস্থিত হলেন আমাদের সামনে। তক্তাপোষের ওপর বসতে বসতে তিনি গড়গড়ার নলে একটা লম্বা টান দিলেন। তারপর নিজে থেকে বলতে শুরু করলেন গল্পের পরবর্তী অংশ। তো আমি আর নরহরি মশাই এবার গরুর গাড়িতে চড়ে বসলাম নারায়ণপুর যাবার উদ্দেশ্যে। আমরা গাড়িতে উঠে বসা মাত্রই নরহরি মশাইয়ের নির্দেশে গরুর গাড়ির চালক গরুর পিঠে চাপড় বসালো বেশ জোরালো ভাবে, আর সঙ্গে সঙ্গেই গড়াতে শুরু করলো আমাদের গাড়ি। আমাদের গ্রাম থেকে নারায়ণপুরের দূরত্ব বেশ অনেকটাই। সেই গ্রাম পৌঁছাতেই সন্ধ্যার গাঢ় অন্ধকার ঘনিয়ে এলো গোটা তল্লাট জুড়ে। নারায়ণপুরের বুকে প্রথম পদার্পণ করার সাথে সাথেই আমার হৃদয়ের মধ্যে বেজে উঠল সেই অমঙ্গল ঘণ্টাটা। আমি বুঝলাম নরহরি মশাই তাহলে ভুল কিছু বলেননি। সত্যি এই স্থানে ভয়ানক কোনো এক অপশক্তি রয়েছে। এই সমস্ত কথা ভাবতেই আমি প্রায় মশগুল ছিলাম। আচমকা ঠিক এমন সময় নরহরি মশাই বলে উঠলেন, আসুন আসুন ঠাকুরমশাই, হ্যাঁ আপনি আমার ঘরে এসে গেছেন। হ্যাঁ এবার ভেতরে আসুন। হ্যাঁ, কারণ এই বর্তমানে গ্রামের যা ভয়ানক পরিস্থিতি, তাতে রাতের অন্ধকারে বাইরে বেশিক্ষণ থাকাটা একেবারেই নিরাপদ নয়। হ্যাঁ হ্যাঁ, এই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওই গৃহের অভ্যন্তরে প্রবেশ করতে হবে। হ্যাঁ, সেটাই মঙ্গলজনক, না হলে বলা যায় না কখন কি বিপদ আপদ ঘটে যায়। হ্যাঁ, এই রমেন, যা যা, তুইও বাড়ি ফিরে যা তাড়াতাড়ি। তোর ঘরেও তো ওই ছোট ছোট ছেলে বউ রয়েছে নাকি? হ্যাঁ, এই নে ধর ধর পারিশ্রমিক। নরহরি মশাই গরুর গাড়ি থেকে নামা মাত্রই আমার সঙ্গে করে আনা ঝোলাখানা নিয়ে ধীরে ধীরে নেমে এলাম। নরহরি মশাই এবার গরুর গাড়ির চালক অর্থাৎ রমেনকে তার পারিশ্রমিক হাতে ধরিয়ে দিলেন। হাতের পয়সা গুনে রমেন আমাদের দিকে তাকিয়ে কাঁচুমাচু স্বরে বলল, এ কি কর্তামশাই, আপনি তো অনেক বেশি টাকা আমায় দিলেন। এত বেশি ভাড়া তো হয়নি মোটে। আরে রমেন, এই টাকাগুলো তুই রাখ বাবা। তুই নিজের প্রাণ পরোয়া না করে আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যের অন্ধকার হয়ে যাবে এ কথা জেনেও আমায় নিয়ে গেছিস ওই ঠাকুরমশাইয়ের গৃহে। হ্যাঁ, এ কি আর বড় কম কাজ রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে তুই এই বাড়তি টাকাগুলো রাখ। এগুলো তোর ওই সাহসিকতার জন্য আমি খুশি হয়ে দিলাম। রাখ নে। নরহরি মশাইয়ের কথায় রমেন এবার দুই হাত জড়ো করে বলল, না কর্তা, আমায় আপনি মার্জনা করবেন। আমি মোটে ওই বাড়তি টাকা নিতে পারবো না কিছুতেই। কারণ আপনি ঠাকুরমশাইয়ের গৃহে গিয়েছিলেন,
আপনার কোনো ব্যক্তিগত দরকারে নয়, বরং এই গোটা গ্রামের মানুষের নিরাপত্তার জন্য, তাদের প্রাণ রক্ষার খাতিরে। আমিও তো এই গ্রামেরই বাসিন্দা, এই গায়েই জন্ম হয়েছে আমার, ছোট থেকে বেড়ে উঠেছি এই গ্রামের মধ্যে। তাহলে এই গ্রামের মানুষের হয়ে আমি কি করে আপনার থেকে বাড়তি টাকা নিই বলুন তো? শুধুমাত্র প্রাণের পরোয়া না করে আপনাকে ঠাকুরমশাইয়ের গৃহে নিয়ে গিয়েছি বলে? তা হয় না কর্তা, কখনোই তা হয় না। এই কথা বলে গরুর গাড়ির চালক রমেন এবার বাড়তি সমস্ত টাকা ফিরিয়ে দিল নরহরি মশাইকে। তারপর সে তার গরুর গাড়ি নিয়ে চলে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে। আমি এবং নরহরি মশাই আমরা দুজনেই যেন মুগ্ধ হয়ে গেলাম একেবারে রমেনের এমন উচ্চতর মানসিকতা দেখে। নরহরি মশাইয়ের দেখানো পথ ধরে আমি এবার হাঁটতে শুরু করলাম। মাত্র স্বল্প কিছুটা রাস্তা হাঁটার পর আমরা এসে উপস্থিত হলাম নরহরি মশাইয়ের গৃহে। সদরের বন্ধ দরজায় এবার মৃদু করাঘাত করলেন তিনি। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যে দরজা খুলে দিলেন নরহরি মশাইয়ের স্ত্রী শশীকলা দেবী। দরজা খোলা মাত্রই নরহরি মশাই আমার দিকে 2 হাত জোর করে বললেন, হ্যাঁ, আসুন আসুন ঠাকুর মশাই, গৃহের ভেতরে প্রবেশ করুন। আপনার পায়ের ধুলো আমার ভিটেতে পড়ে সমগ্র বসত বাড়ি যেন একেবারে শুদ্ধ হয়ে উঠল। ও গিন্নি, আরে তোমাকে সকালে যে ঠাকুর মশাইয়ের কথা বলেছিলাম না, হ্যাঁ, ইনি হলেন সেই বিখ্যাত তন্ত্র সাধক তারানাথ চক্রবর্তী, ওই তথা তারানাথ তান্ত্রিক। হ্যাঁ ঠাকুর মশাই, এই হলো আমার স্ত্রী শশীকলা। আরে ঠাকুর মশাইয়ের পায়ের ধুলো মাথায় নাও গিন্নি, তুমি বড় ভাগ্যবতী হবে গো, বড় ভাগ্যবতী হবে। হ্যাঁ, তিনি যে মানুষ নন, সাক্ষাৎ মানব রূপী দেবতা। নরহরি মশাই এবার আমার পরিচয় করিয়ে দিলেন তার স্ত্রীর সাথে। শশীকলা দেবী এক মাথা ঘোমটা টেনে আমার চরণধুলি মাথায় নিতেই যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে সেই কার্য হতে বাধা দিলাম। থাক থাক মা, এখন আর প্রণাম করতে হবে না, আমি এমনিতেই তোমাকে আশীর্বাদ করছি। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। তা গো, আমাদের ওই অপরাজিতা কোথায় গেল? হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকে তো তাকে একটিবারের জন্য দেখতে পাচ্ছি না। নরহরি মশাইয়ের প্রশ্নের উত্তরে শশীকলা দেবী এবার বললেন, বাবা তো গৃহেই আছে, তুমি দাঁড়াও, আমি বরং ডেকে আনছি। আমাকে আর ডাকতে যেতে হবে না মা, আমি নিজেই চলে এসেছি। সকালেই বাবা মশাইয়ের মুখ থেকে শুনেছিলাম তিনি নাকি কোন এক ঠাকুর মশাইকে আনতে যাবেন বহু দূরে, এবং সেই ঠাকুর মশাই এসে থাকবেন আমাদের গৃহে। সেই জন্যই তো বাবা মশাইয়ের গলার আওয়াজ পেয়ে 1 ঘটি জল আর এই শুকনো গামছা সাথে নিয়ে এলাম তাহাদের পা ধুইয়ে দেব বলে। কথাগুলো বলতে বলতেই নরহরি মশাইয়ের গৃহের অভ্যন্তর থেকে এবার বেরিয়ে এলো এক স্বল্প বয়সী যুবতী। নরহরি মশাই এবং তার স্ত্রীর কথা শুনে আমি বুঝলাম যে এ হলো অপরাজিতা, নরহরি মশাইয়ের একমাত্র কন্যা। অপরাজিতা এবার এসে মিষ্টি হাসি হেসে আমার পায়ের ধুলো মাথায় নিল। তারপর আমাদের পা শীতল জল দিয়ে ধুয়ে দিল অত্যন্ত যত্ন সহকারে। মেয়েটার এমন আত্মীয়তা দেখে আমি সত্যি ভারী মুগ্ধ হলাম। শশীকলা দেবী 2 হাত জড়ো করে বললেন, ঠাকুর মশাই, আপনি বরং গৃহের বাইরে গিয়ে একটু বসুন, আমি আর অপরাজিতা মিলে আপনাদের দুজনের জন্য চটজলদি কিছু খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি। এত পথ পেরিয়ে এলেন, নিশ্চয়ই যথেষ্ট খিদে পেয়েছে আপনাদের। আরে না না শশীকলা দেবী, আমাকে নিয়ে অযথা এত ব্যস্ত হয়ে পড়বেন না, ব্যস্ত হয়ে পড়ার মতো কিছুই হয়নি। ঠাকুর মশাই, হ্যাঁ, দয়া করে আপনি আর আপত্তি করবেন না। মাত্র কয়েকটা দিনের জন্য আপনি এসেছেন আমাদের এই গৃহে, আমাদের একটু সুযোগ দিন আপনাকে সেবা করার। হ্যাঁ, এই দয়া করে সেই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। হ্যাঁ, আপনি আসুন আমার সাথে, ওই সামনেই আমাদের বসার ঘর, আমরা বরং ওই সেখানে গিয়ে বাকি অন্যান্য সব কথা বলি। হ্যাঁ, গিন্নি, ওই ঠাকুর মশাইয়ের জন্য তুমি আর অপরাজিতা মিলে ততক্ষণে তাড়াতাড়ি কিছু ওই গরম গরম লুচি আর তরকারি বানিয়ে নিয়ে এসো। নরহরি মশাইয়ের সাথে আমি এবার এসে বসলাম আমাদের বসার ঘরে। ঘরের মধ্যে জ্বলছে একখানি টিমটিমে ক্ষুদ্র লণ্ঠন।
রন্ধনশালার ভিতর থেকে ভেসে এলো ঘি ভাজা গরম গরম ফুলকো লুচির ঘান। খানিকক্ষণের মধ্যে এসে উপস্থিত হলো বড় বড় পেল্লায় লুচি আর কষা আলুর দম। খেতে খেতে আমি নরহরি মশাইয়ের উদ্দেশ্যে বললাম, নরহরি মশাই, আমি আজ রাতে আর কিছুটি খাবো না। আমাকে একটিবার ধ্যানে বসতে হবে। মনটা বড় উতলা হয়ে রয়েছে এখন। মধুসুন্দরী দেবী যা আমার একমাত্র ভরসা। এই কথা বলে ঠাকুরমশাই এবার এক অদ্ভুত উদাসীন দৃষ্টিতে তাকালেন বাইরের দিকে। আমরা বুঝলাম অতীতের সেই সমস্ত ঘটনার কথা তার চোখের সামনে পুনরায় ফুটে উঠছে তৈলচিত্রের মতো। বুঝলে কিশোরী, সেই দিন রাতে ঘটল এক মহা অঘটন। না, ঠিক ঘটল বলা ভুল, বরং বলা উচিত ঘটতেই যাচ্ছিল। কেবলমাত্র আমি নরহরি মশাইদের বাড়িতে নেহাত উপস্থিত ছিলাম, তাই সে যাত্রায় তেনারা রক্ষা পেয়েছিলেন। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে কিশোরী এবারে প্রশ্ন করল, কেন ঠাকুরমশাই, সেই দিন রাতে কি মহা বিপদ ঘটতে যাচ্ছিল? আর বলো না হে, রাত্রি তখন বেশ অনেকটাই হয়েছে। আমি তো আগেই বললাম যে রাতে আর কিছুই খাবো না। সে কথা পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছিলাম নরহরি মশাইকে। তাও তিনি ভদ্রতার খাতিরে আমায় বারংবার অনুরোধ জানিয়ে যাচ্ছিলেন যে রাতে অল্প কিছু হলেও খাবার মুখে তোলার জন্য। কিন্তু আমার এতটুকু খেতে ইচ্ছে করছিল না। গলা দিয়ে যেন কিছুই নামতে চাইছিল না মোটে। আমার মনের মধ্যে একটা কুডাক ডেকে উঠছিল বারবার। আমার মনে হচ্ছিল আজকে রাতটা মোটেও ভালো নয়, ভয়ানক অশুভ কিছু একটা ঘটতে চলেছে আজকের নিশীতে। তাই আমি সিদ্ধান্ত নিলাম সারা রাত্রি বিনিদ্র অবস্থায় জেগে থেকে আমি নরহরি মশাইদের গৃহ পাহারা দেব, যাতে কোনো রূপ বিপদ আপদ তাদের স্পর্শ করতে না পারে। রাতের খাওয়া দাওয়া সেরে নরহরি মশাইরা সপরিবারে এবার ঘরে শুয়ে পড়তেই যাবেন, ঠিক এমন সময় বন্ধ দরজার অপর প্রান্ত হতে বেশ জোরে জোরে করাঘাতের শব্দ হলো। আমি তখন বাইরের দাওয়াতেই বসেছিলাম, ঠান্ডা হাওয়ায় হুঁকোয় টান দিচ্ছিলাম মনের সুখে বেশ আরাম করে। নরহরি মশাই গৃহের বাইরে বেরিয়ে এসে বেশ কৌতূহলের সাথে আমার দিকে তাকিয়ে বললেন, এখন কে এত রাতে আমাদের বাড়িতে আসতে পারে বলুন দেখি? হ্যাঁ, গায়ের যা থমথমে পরিস্থিতি, তাতে তো সাধারণ মানুষ সব অপরাহ্নের আলো ফুরিয়ে অন্ধকার নামার পর থেকে যে গৃহের দরজা জানলা বন্ধ করে বসে আছে চুপটি করে। হ্যাঁ, তাহলে এমন গভীর রাতে কেই বা আসতে পারে এমন অসময়? নরহরি মশাইয়ের গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম যে তিনি রীতিমতো বেশ ভয় পেয়েছেন। যদিও ভয় পাওয়াটাই খুব স্বাভাবিক, কারণ তাদের গ্রামে যে নরপিশাচের আক্রমণ ঘটেছে তার হাতে প্রতিদিন রাতে প্রাণ হারাচ্ছে বেশ কিছুজন মানুষ। ফলে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়ানক রকমের ত্রাস। নরহরি মশাই এবার দুই হাত জোর করে ঈশ্বরকে স্মরণ করে এগিয়ে গেল সদরের দিকে দরজা খোলার জন্য। কিন্তু তার আগেই গৃহের ভিতর থেকে বেরিয়ে এলেন শশীকলা দেবী। স্বামীর উদ্দেশ্যে তিনি বললেন, ওগো, তুমি বলি কি দরজা খুলো না? দরজা খোলার কোনো প্রয়োজন নেই। তুমি কেন বুঝতে পারছো না কেউ আসবে না? কোনো মানুষের আসার কোনো কারণ নেই। সকলেরই যে প্রাণের ভয় আছে। নারায়ণপুরে রাতের অন্ধকারে যে মানুষ বেরোবে সে ওই নরপিশাচের শিকারে পরিণত হবে। এ কথা জানার পরেও কি তোমার মনে হয় যে কেউ আমাদের ঘরের দরজায় এসে দাঁড়াতে পারে বলে? আমি বলছি, শোনো, এটা ওই ভয়ানক পিশাচের কাজ। সে আজ রাতে আমাদের ঘরে এসেছে তার নিজের শিকার ধরতে। তুমি মোটেও মূর্খামি করো না। সদর দরজা একদম খুলো না। ওর ছলনায় এভাবে পা দিও না। বরং এসো আমরা ঘরের ভেতর ঢুকে দৌড়ে আগল তুলে দিই।
এ এ এ তুমি কি বলছো গিন্নি? হ্যাঁ, যদি ওই নরপিশাচ না হয়ে সত্যি সত্যি কোনো নিরীহ মানুষ এসে দাঁড়ায় আমাদের সদর দরজার সামনে, আর তার যদি সাহায্য সত্যি ভীষণ প্রয়োজন হয়, তাহলে হ্যাঁ, আমি যদি দরজা না খুলে তাকে সাহায্য না করি, তবে হয়তো সে প্রাণ হারাবে। হ্যাঁ, না 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 না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। না না না, তাই তাই দরজা আমি খুলবই। হ্যাঁ। তুমি দরজা খুলবে না কিছুতেই? তোমাকে আমার মাথার দিব্যি দেয়া রইল। এভাবেই নরহরি মশাই এবং তার স্ত্রী শশীকলা দেবীর মধ্যে রীতিমতো বাক বিতণ্ডা শুরু হলো। আমি তাদের দুজনকে থামিয়ে বলি, আপনারা দুজনে একটু শান্ত হন, দয়া করে চুপ করুন। নরহরি মশাই, আপনাকে সদরের দরজা খুলতে হবে না, আপনি ওখান থেকে সরে আসুন, এই দাওয়ায় উঠুন, আমি যাচ্ছি সদরের দরজা খুলতে। আমার কথা শুনে ভীষণ রকম ঘাবড়ে গেলেন তিনি। নরহরি মশাই আরও কিছু একটা বলতেই যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সদরের পানে হনহনি এগিয়ে গিয়ে সদরের বন্ধ দরজা খুলে দিলাম। আর সদরের দরজা খোলা মাত্রই বাইরের ঘুটঘুটে অন্ধকারের সাথে একদল হাওয়া যেন এসে প্রবেশ করলো তাহার গৃহের অভ্যন্তরে। একটা উৎকট বিশ্রী পচা দম বন্ধ করা গন্ধে ভরে গেল গোটা তল্লাট। শশীকলা দেবী ভয়ানক রকমের চিৎকার করে বললেন, ঠাকুর, ঠাকুর মশাই, ওই দেখুন অন্ধকারের মধ্যে কে দাঁড়িয়ে আছে। সামনের দিকে তাকিয়ে আমি দেখলাম জমাট বাঁধা অন্ধকারের মধ্যে যেন একটি জীব অন্ধকারে কিছুটা নড়ে চড়ে উঠল। আধারে চোখ সয়ে আসতেই আমি এবং নরহরি মশাই দেখতে পেলাম আমাদের সম্মুখে উপস্থিত সেই বিশাল দানবাকার বিভীষিকা। শশীকলা দেবীর ধারণাই বাস্তবায়িত হলো। তাহলে যতীন্দ্রমোহনের নরপিশাচকে সামনাসামনি দেখা মাত্রই নরহরি মশাই সংজ্ঞা হারিয়ে ধরাস করে লুটিয়ে পড়লেন মাটিতে। সে নরপিশাচ বিভৎস রকমের এক কুটিল অট্ট হাসি হেসে উঠল মহা আনন্দে। শশীকলা দেবী ততক্ষণে হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। আমি দৌড়ে এলাম ভিতর পানে, তারপর ঝোলা থেকে বের করে আনলাম একটি শুকনো অশ্বত্থ গাছের ডাল। তবে সেই ডাল মোটেও সাধারণ কোনো ডাল ছিল না, এক বিশেষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা অসম্ভব শুভ শক্তির অংশ বিশেষ। সেই ডালটির অগ্রভাগে খুব দ্রুত টান টান করে বেঁধে দিলাম একখানি লাল সুতো। তারপর সদরের দরজা ঠিক সামনে সেই ডালটি দিয়ে ভালো করে গণ্ডি আকারে দাগ কেটে দিলাম। নরপিশাচ এবার প্রায় বাতাসে ভর করে দৌড়ে এলো নরহরি মশাইয়ের গৃহে প্রবেশ করার উদ্দেশ্যে, কিন্তু সেই দাগ অতিক্রম করার সাধ্য তার ছিল না। তাই গণ্ডির মধ্যে পা রাখার সাথে সাথেই দাউ দাউ করে জ্বলে উঠল এক বিশাল আগুনের লেলিহান শিখা। দেখতে দেখতেই সেই আগুন ছড়িয়ে পড়ল চারদিকে। ঊর্ধ্ব গগনের পানে মুখ তুলে নরপিশাচ এক বিভৎস চিৎকার করতে আমি বুঝলাম সে ভীষণ রকমের ক্রোধিত হয়েছে। তারপর কি হলো ঠাকুর মশাই? তারপর আর কি, আমার এবং সেই নরপিশাচের মধ্যে সংঘটিত হলো এক মহাযুদ্ধ। সেই যুদ্ধ ছিল শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির। একের পর এক নানা ধরনের আঘাত প্রত্যাঘাত চলতেই থাকলো। আমি এবার সিদ্ধান্ত নিলাম সব থেকে শক্তিশালী ব্রহ্মাস্ত্রটি নিক্ষেপ করতে হবে। ওই সর্বনাশা পিশাচের উদ্দেশ্যে ঝোলার ভিতর থেকে এবার বের করে আনলাম অস্থি দ্বারা নির্মিত এক তীক্ষ্ণ ধারালো অস্ত্র। সেই অস্ত্রটি মন্ত্র পড়ে ছুঁড়ে দিলাম পিশাচকে লক্ষ্য করে। অব্যর্থ নিশানায় অস্ত্র গিয়ে গেঁথে গেল, আর সাথে সাথেই এক গগনভেদী চিৎকার করে নরপিশাচ কাটা কলা গাছের মতো ধরপর করে লুটিয়ে পড়ল মাটিতে। শশীকলা দেবী ততক্ষণে স্বামীর চোখে মুখে ঠান্ডা জলের ছিটে দিয়ে নরহরি মশাইয়ের জ্ঞান ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। স্বল্প কিছুটা সময়ের মধ্যেই নারায়ণপুরের মানুষ এসে উপস্থিত হলো নরহরি মশাইদের বাড়ির সামনে। পিশাচের ভয়ঙ্কর চিৎকার শুনে তাদের রাতের ঘুম ভেঙে গিয়েছে। চারিদিকে জ্বলে উঠল শত শত মশাল। তারা সকলে মিলে আমায় ধন্যবাদ দিল সেই নরপিশাচকে হত্যা করার জন্যে। আমি ততক্ষণে বেশ ক্লান্ত হয়ে পড়েছি। নরপিশাচের সাথে লড়াই করে আমার সর্ব অঙ্গ ঘর্মাক্ত হয়ে উঠেছে। কিছুটা জল পান করে আমি থমথমে গলায় বললাম, তোমরা ভুল করছো। এই নরপিশাচ কিন্তু শেষ হবার নয়, তার বিনাশ ঘটানো কিছুতেই সম্ভব নয়। তবে হ্যাঁ, আমি তাকে আজীবনের মতো নিষ্ক্রিয় করে দিতে পারি। সেই পন্থাই অবলম্বন করব আমি।
বিশেষ কিছু মন্ত্রপাঠ করে যতীন্দ্রমোহনের নরপিশাচকে আমি চিরতরের জন্য ঘুম পাড়িয়ে দেব, যাতে আর কোনোদিন এই ভয়ানক অপশক্তি জাগরিত হয়ে তোমাদের গ্রাম নারায়ণপুরে ফিরে আসতে না পারে। তবে সেজন্য তোমাদের সাহায্যের একান্ত প্রয়োজন। আগে আমাদের সাহায্যের প্রয়োজন? হ্যাঁ ঠাকুরমশাই বলুন, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ বলুন বলুন। তোমাদের গ্রামের বাইরে যে পরিত্যক্ত শ্মশান ভূমি রয়েছে, সেখানে একটা বিশাল আকারের গর্ত করতে হবে। এই নরপিশাচকে চিরজীবনের মতো কবরস্থ করতে হবে মাটির তলায়। আমার কথা একেবারে অক্ষরে অক্ষরে পালন করলো নারায়ণপুর গ্রামের মানুষজন। বেশ কিছু জোয়ান পুরুষ মাটি কোপানোর যন্ত্র নিয়ে মশাল হাতে চলে গেল সেই শ্মশানের দিকে, আর আমি শুরু করলাম আমার তন্ত্রক্রিয়া। তারপর গ্রামের কিছু পুরুষ নরপিশাচের দেহে দড়ি বেঁধে তাকে টানতে টানতে নিয়ে গেল সেই শ্মশানের দিকে। সেই গর্তের মধ্যে নরপিশাচের নিথর দেহ শায়িত রেখে মাটি চাপা দিয়ে দেওয়া হলো। এরপর থেকে আর কোনোদিন নারায়ণপুরের বুকে যতীন্দ্রমোহনের পিশাচ ফিরে আসেনি। গ্রামের মানুষেরা পুনরায় নতুন জীবন ফিরে পেল। নরপিশাচের আতঙ্ক ধীরে ধীরে মিলিয়ে গেল এক সময়। নারায়ণপুরে বেশ কিছুদিন একটানা কাটিয়ে তারপর আমি ফিরে এসেছিলাম নিজ গৃহে। কি হে কিশোরী, কেমন লাগলো তবে আজকের গল্প? সত্যিই ঠাকুরমশাই, আপনার মুখ থেকে যত কাহিনীর কথা শুনছি প্রত্যেকটি আমাদের মুগ্ধ করে দিয়েছে। এটিও তার ব্যতিক্রম নয়। কি গো ভায়া, আজকের মতন তো ঠাকুরমশাইয়ের গল্প বলা শেষ। এবার তাহলে আমাদের যাওয়া যাক নাকি? বৃষ্টি কিন্তু এখন বেশ ধরে এসেছে, এই সময় বরং বেরিয়ে পড়াই ভালো। ঠাকুরমশাই, আজ আমরা উঠলাম, তাহলে সাবধানে থাকবেন, আবার পরে একদিন আসবো। আচ্ছা বেশ বেশ, সাবধানে যাবে আর তোমরাও সাবধানে থাকবে। মা তোমাদের মঙ্গল করুক। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন নারায়ণপুরের নরপিশাচ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।